হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিবা একাডেমি। এই সপ্তাহে যে লাইভ টেস্টটি ছিল তার ম্যাথ কোশ্চেনের সলিউশনগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন যেরকম বলেছে যে আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার যোগফল দেওয়া রয়েছে, তাহলে আয়ত ঘনকের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর যদি কখনো কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার করি তাহলে সেটি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ারের সমান হয়। আর যদি কখনো আমরা বলি পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া, তাহলে সেটা আমরা বলতে পারি 2 ইন্টু এল বি, এল ইন্টু এইচ, বি ইন্টু এইচ। তো প্রশ্নে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যোগফল 21 সেমি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যোগফল 21 সেমি, তাই আমি বলতে পারি যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার যোগফলের স্কোয়ার করলে এটি 21 স্কোয়ার 441 হবে। আর এখানে যদি আমরা ফর্মুলা লাগাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের, তাহলে আমাদের কাছে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এল বি এল এইচ বি এইচ সমান সমান 441। আর আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাকে বের করতে বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর ফর্মুলাতে এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এসে পড়লো। আর কর্ণের দৈর্ঘ্য 13 দেওয়া রয়েছে, তা আমি বলতে পারি যে এল স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার মানে হবে ডি স্কোয়ারের সমান সমান, অর্থাৎ এল স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার হবে ডি স্কোয়ার, অর্থাৎ কর্ণের স্কোয়ারের সমান সমান, অর্থাৎ 13 স্কোয়ারের সমান সমান হবে, অর্থাৎ 169 হবে। আর আমাকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে, তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা বের করতে হবে সেটা আমি এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখে দিলাম। আর এই পাশে 441 দেওয়া আছে, অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমার কাছে 169 এই পাশে বিয়োগ করলে এসে পড়বে 272। অপশন এ আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নে বলেছে যে একটি দোকানদার 3টি কিনলে একটি ফ্রি দেয়, অর্থাৎ টোটাল 4টের মধ্যে একটির দাম আমাকে দিতে হবে না, তাই সেটি আমরা ডিসকাউন্ট বলতে পারি যে 4টের মধ্যে একটি ডিসকাউন্ট, পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ, সলভ করলে আমাদের কাছে 25% এসে পড়বে। প্রশ্নে বলেছে যে একজন ব্যক্তি সেম ডিস্টেন্স সমান দূরত্ব প্রথমে 3 কিমি, তারপর 4 কিমি, তারপর 7 কিমি, তারপর 12 কিমি গতি বেগে যায় এবং 680 মিনিট মোট সময় লাগে। তা আমি ধরে নিলাম যে প্রথমে এক্স ডিস্টেন্স 3 কিমি ডিস্টেন্সকে আমরা ডি ধরে নিলাম, যে প্রথমে ডি কিমি সে 3 কিলোমিটার বেগে যায়, তারপরে আবার ডি কিমি সে 4 কিলোমিটার বেগে যায়, তারপর আবার ডি কিমি সে 7 কিলোমিটার বেগে যায়, এবং তারপরে আবারও সেম ডিস্টেন্স সে 12 কিলোমিটার বেগে যায়। এভাবে ডিস্টেন্সকে স্পিড দ্বারা ভাগ করলে আমাদের কাছে টাইম আসে। যেহেতু স্পিড আমাদের ঘন্টাতে ছিল, কিলোমিটার পার হাওয়ারে ছিল, তাই এখানে আমরা মিনিটকে 7 দ্বারা ভাগ করে কিলোমিটার পার ঘন্টা করে দিলাম। তাহলে এখানে আমরা যদি লসাগু নিই তাহলে আমাদের কাছে আসবে 84। 3 দ্বারা এখানে ভাগ দিলে হবে 3 28 84, অর্থাৎ 28D। এখানে হবে 21D, 7 দিয়ে ভাগ দিলে 7 12 84, আর ডি ওপরে আছে তাই 12D, এখানে হবে 7D। আর এখানে সলভ করলে আমরা দেখতেই পাচ্ছি যে 68/6 আসবে, অর্থাৎ 8 9, এখানে যদি যোগ করি তাহলে 8 9 2 11 সাথে 18, 8 2 9 2 11 সাথে 18, 2 2 4 2 6, অর্থাৎ 68D/84 আসবে। আর এখানে আমাদের কাছে আসবে 68/6, 68 68 কাটা 6 দিয়ে কাটলে এখানে হবে 6 14 84, অর্থাৎ ডি এর মান এসে পড়বে 14। কিন্তু টোটাল ডিস্টেন্স যদি আমরা দেখি, টোটাল ডিস্টেন্স আমাদের কাছে আছে 4D, তাই 4D সমান সমান 4 গুণন 14, অর্থাৎ আমাদের কাছে এসে পড়বে 56। চতুর্থ প্রশ্ন আমাকে বলেছে গড় গতিবেগ বের করতে, আর বলেছে যে টোটাল ডিস্টেন্সের 1/3 18 কিলোমিটার বেগে যাওয়া হয় এবং 1/4 27 কিলোমিটার বেগে যাওয়া হয়, এবং বাকি অংশ
45 কিলোমিটার বেগে যাওয়া হয়। তাহলে টোটাল ডিস্টেন্সের 1/3 এবং 1/4 করতে হবে। তাই আমি 3 আর 4-এর লসাগু নিয়ে আমি ধরে নিলাম যে 12D হচ্ছে আমার কাছে টোটাল ডিস্টেন্স। তাহলে 12D যদি আমি টোটাল ডিস্টেন্স ধরি, তাহলে তার 1/3 করলে ডিস্টেন্স হবে 4D, 1/4 করলে ডিস্টেন্স হবে 3D, আর বাকি 4 আর 3 অর্থাৎ 7 হয়ে গেল। তাই 12 থেকে 7 বাদ দিলে আমার কাছে থাকবে 5D। প্রথমে সে 4D ডিস্টেন্স যাচ্ছে 18 কিলোমিটার বেগে, তারপর সে 3D ডিস্টেন্স যাচ্ছে 27 কিলোমিটার বেগে, এবং লাস্টে সে 5D ডিস্টেন্স যাচ্ছে 45 কিলোমিটার বেগে। আর আমরা গড় গতিবেগের ফর্মুলা জানি। গড় গতিবেগের ফর্মুলা হয় টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স আমার কাছে আছে 12D, আর টোটাল টাইম যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কাছে টোটাল টাইম এখানে 5 নং 45, 3 নং 27, 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের কাছে এখানে আসবে 9 লসাগু, আর এখানে আসবে 2D, আর এখানে কাটাকাটি করলে 1 1 করে যোগ হয়ে আবার কাছে আসবে 4D। অর্থাৎ আমাদের কাছে আসবে 4D/9, 4D/9 কিলোমিটার পার হাওয়ার। তাহলে টোটাল ডিস্টেন্স আসলো এত কিমি, আর টোটাল টাইম আসলো এত কিলোমিটার পার হাওয়ার। 4D কাটা যাবে, আর 4 দিয়ে 12কে কাটলে 3 হবে, 9 উপরে গিয়ে 3 নং 27 কিলোমিটার পার হাওয়ার আমাদের কাছে গড় গতিবেগ এসে পড়বে। 5 নাম্বার প্রশ্ন বলেছে যে দুটি ট্রেন, একটি 121 মিটার এবং একটি 99 মিটার দৈর্ঘ্যের, তারা পরপর বিপরীত দিকে গতিবেগে চলছে। তাহলে তারা পরস্পরকে অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে? টাইম বের করতে গেলে আমরা জানি ডিস্টেন্স আপন রিলেটিভ স্পিড। যখন দুটা জিনিসেরই গতিবেগ থাকবে, তখন আমরা ডিস্টেন্সকে রিলেটিভ স্পিড দ্বারা ভাগ করি। তাহলে ডিস্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে 121 আর 99, 121 আর 99 যোগ করলে আমাদের কাছে আসবে 220 মিটার। আর রিলেটিভ স্পিড যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তাই বিপরীত দিকে রিলেটিভ স্পিড যোগ হয়, অর্থাৎ আমাদের কাছে আসবে 72 কিলোমিটার পার হাওয়ার। আর একে আমরা 5/18 দ্বারা করে দিব, কারণ আমাকে অ্যান্সার সেকেন্ডে দিতে হবে, মিটার পার সেকেন্ড লাগবে। এখানে মিটার আছে ডিস্টেন্স, আর অ্যান্সার সেকেন্ডে রয়েছে, তাই কিলোমিটার পার হাওয়ারকে মিটার পার সেকেন্ডের করার জন্য 5/18 দ্বারা গুণ করব। তাহলে আমাদের কাছে আসবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কাছে আসলো 220 মিটার, আর টোটাল স্পিড আসলো 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ রিলেটিভ স্পিড আসলো 20 মিটার পার সেকেন্ড। তাই আমাদের কাছে সলভ করলে অ্যান্সার এসে পড়বে 11 সেকেন্ড। পঁচিশ জন ছেলের গড় উচ্চতা দেওয়া রয়েছে 150 সেমি, কিন্তু গণনা করার সময় দেখা গিয়েছে যে একটি ছেলের উচ্চতা ভুলভাবে 135 ধরা হয়েছে, সঠিক ছিল 160। তাই ভুল করে যেটা ধরা হয়েছে সেটা আমরা বাদ দিব, যেটি সঠিক ছিল সেটা আমরা যোগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে আসবে +25, অর্থাৎ 25 জন ছেলের উচ্চতা +25 টোটালে বাড়তো, কিন্তু আমাকে তো বলেছে গড় উচ্চতা কত বৃদ্ধি পায়, গড় উচ্চতা এখন কত হবে। তাহলে 25 জনের টোটাল যদি 25 বাড়ে, তাহলে গড়ে বাড়বে +1 করে, অর্থাৎ আগে গড় উষ্ণতা যেখানে ছিল, গড় উচ্চতা যেখানে ছিল 150, এখানে 1 বেড়ে এখন হয়ে যাবে 151। তারপরে বলেছে যে এক্স এর 24% বের করতে। তাহলে আমি এখানে পার্সেন্ট কাটতে পারি, আর বলতে পারি যে এক্স সমান সমান হবে ওয়াই এর 24/16। আর আমাকে বের করতে বলেছে এক্স এর 24%, তাই দুই পাশেই আমি 24% দ্বারা গুণ করে দিলাম। আর দুই পাশেই যখন আমরা 24% দ্বারা গুণ করে দিব, তখন আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি করলে 8 দিয়ে 3 বার, 8 দিয়ে 2 বার, 2 দিয়ে 12 বার, অর্থাৎ আমাদের কাছে আসবে ওয়াই এর 36%। 8 নাম্বার প্রশ্ন বলেছে যে একটি দোকানদার প্রথমে 20% ছাড় দিয়েও 16% লাভ করে, অর্থাৎ ছাড় দিয়েও লাভ করা আমরা ডাইরেক্ট ক্রয় মূল্য আর ধার্য মূল্যের রেটও বের করতে পারি, যে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট,
100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, 100 প্লাস প্রফিট পার্সেন্ট। 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট করলে আসবে 80, 100 প্লাস প্রফিট করলে আসবে 116। এখন বলেছে যদি সে ধার্য মূল্যে দ্রব্যটা বিক্রি করতো, তার মানে আমাদের কাছে 116 এসপি হয়ে যেত, আর 80 তো সিপি ছিলই। তো সিপি 80, যদি সে ধার্য মূল্যে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য হতো 116। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুপাত অনুসারে তার লাভ হতো 36 টাকা 80 টাকার মধ্যে, আর পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ। তাহলে এখানে সলভ করলে আমরা দেখতে পাচ্ছি 8 দ্বারা 4টা 32, 40, 5 40, অর্থাৎ 45% হয়ে যাবে। 9 নম্বর প্রশ্নে বলেছে যে একটি সমবাহু ত্রিভুজ আমরা জানি যার প্রত্যেকটা বাহু সমান হয়। তো বলেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা প্রতিটি বাহুর দৈর্ঘ্যের চেয়ে 40 সেমি বেশি। অর্থাৎ সমবাহু ত্রিভুজ যদি আমরা ধরি, তার বাহু এ এ, তাহলে পরিসীমা হবে 3a। আর প্রশ্ন বলেছে যে প্রতিটি বাহুর থেকে 40 সেমি বেশি, তাহলে এ এই পাশে এসে 2a হয়ে যাবে। তাহলে 2a সমান সমান 40 হলে এর মান এসে পড়বে 20, অর্থাৎ প্রতিটি বাহু 20 করে হয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন বলেছে যে পি কিউকে 20% লাভে বিক্রি করে, আবার কিউ আর কে 10% ক্ষতিতে বিক্রি করে। তো চেন আকারে চলতেছে যে পি কিউকে বিক্রি করে, কিউ আর কে বিক্রি করে। প্রথমে 20% লাভে, তারপর 10% ক্ষতিতে। একে যদি 1080 টাকায় বিক্রি করে তাহলে এর কাছে দাম কত ছিল? তাহলে এই ধরনের প্রশ্ন আমরা ডাইরেক্ট ভাবতে পারি যে পি এর কাছে দাম কত ছিল জানি না, সে 20% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 120% বিক্রি করেছে। তারপরে 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে 90% বিক্রি করেছে, আর বিক্রয় মূল্য হলো 1080। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0 0 কাটা, 9 দিয়ে এখানে কাটলে হবে 12 বার, 12 দিয়ে এখানে কাটলে হবে 10 বার, 10 দিয়ে একটা 0 কাটা। তো কস্ট মাল্টিপ্লাই করলে আমাদের কাছে এর দাম 1000 টাকা এসে পড়বে। এই প্রশ্ন আমরা আগের দিনও করেছিলাম যে বয়সের পার্থক্য সবসময় সেমই থাকে, তাই অনুপাত অনুসারে বয়সের পার্থক্য 3। আর প্রশ্নে এখানে দিয়েছে 34 বছর। তো 3 ইউনিটের ভ্যালু 34 হওয়া মানে 1 ইউনিটের ভ্যালু হবে 12। 1 ইউনিটের ভ্যালু 12 আসা মানে 5 ইউনিটের ভ্যালু তার বয়স হবে 5 12 60, আর 2 ইউনিটের ভ্যালু 12 2 24। 13 বছর আগে 13 বাদ দিয়ে তার বয়স পাবো আমরা 47, আর 13 বছর আগে 13 বাদ দিয়ে তার বয়স পাবো 11। আর এদের দুজনের বয়সের অনুপাত হবে 47:11। 12 নম্বর প্রশ্নে গসাগু বের করতে বলেছে। গসাগু মানে বোঝায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে এই তিনটাকেই ভাগ যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় 7 আছে এখানে, আর 7 দিয়ে 42 63 140 সবাইকেই ভাগ যায়, তাই 7ই আমাদের কাছে গসাগু হয়ে যাবে। 13 নম্বর আমাকে বলেছে যে রম্বসের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, আরেকটি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ডায়াগনাল, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল করলে আমরা পাই এরিয়া। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করলে আমরা এরিয়া পাই। তাহলে হাফ তো হাফ, একটি কর্ণ দেওয়া রয়েছে 20, আরেকটি কর্ণ বের করতে বলেছে, আর এরিয়া দেওয়া রয়েছে 440। 2 দ্বারা এখানে কাটলে 10 বার, 10 দিয়ে একটা 0 কাটা, অর্থাৎ আমাদের কাছে আনসার এসে পড়বে 44। 14 নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে একটি পরীক্ষায় পাশ করার জন্য 40% নাম্বার পেতে হয়। একজন ছাত্র 265 নাম্বার পেয়ে 55 নাম্বারের জন্য ফেল করেছে, অর্থাৎ 265 নাম্বার যে পেয়েছে তাকে যদি আমি 55 নাম্বার দিয়ে দিই তাহলে সে 5 নাম্বার অর্থাৎ 40% নাম্বার পাবে। তাই আমি বলতে পারি যে 40%-এর ভ্যালু এখানে যোগ করলে আমাদের কাছে হবে 320। তাহলে 40%-এর ভ্যালু যদি 320 হয়, 40%-এর ভ্যালু 320 হলে 100% মানে মোট নাম্বার, তাহলে 100%-এর ভ্যালু সলভ করলে এখানে কাটাকুটি করলে আমাদের কাছে 800 অ্যান্সার এসে পড়বে। প্রশ্নে বলেছে যে পি হলো কিউ এর চেয়ে 3 গুণ বেশি দক্ষ।
অর্থাৎ কিউ যদি একটি কাজ করে পি তখন 3টি কাজ করতে পারে। কিউ একটি কাজ করতে 12 দিন সময় নেয়, তাহলে কিউ একটি করে কাজ করে আর 12 দিনে কাজ করলে 12 অক্ষে 12টি কাজ করবে, অর্থাৎ টোটাল কাজ 12টি। তাহলে পি কত দিনে সেই কাজটির অর্ধেক, অর্থাৎ এই কাজটির অর্ধেক পি যে 3টি করে কাজ করে সে কত দিনে করতে পারবে। তাই আমরা ক্ষমতা দিয়ে ভাগ দিব, তো কাটাকুটি করলে আমাদের কাছে আনসার 2 দিন এসে পড়বে। একটি থিম পার্কে জোন্স পরিবার, প্রাপ্তবয়স্ককে আমরা পি ধরে নিই, শিশুকে আমরা সি ধরে নিই। তো বলেছে 2টি প্রাপ্তবয়স্কের টিকিটের মূল্য এবং 3টি শিশুর টিকিটের মূল্য হচ্ছে 48 টাকা। আবার 3টি প্রাপ্তবয়স্ক টিকিটের মূল্য এবং 1টি শিশুর টিকিটের মূল্য হচ্ছে 44 টাকা। তাহলে যেহেতু আমাকে শিশুর টিকিটের দাম বের করতে বলেছে, তাই আমরা পি কে সমান করব। পি কে সমান করার জন্য 3 আর 2 এর লসাগু 6 হয়, তাই 6 বানানোর জন্য এখানে 3 দ্বারা গুণ, এখানে 2 দ্বারা গুণ। তাহলে গুণ করলে আমাদের কাছে হয়ে যাবে 6p 9c 3 48 হবে 144, আর এখানে গুণ করলে আমাদের কাছে হবে 6p 2c 88। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের কাছে 6p কাটা যাবে, এখানে হবে 7c, আর এখানে হয়ে যাবে 8 6 14 9 5 14, অর্থাৎ এর মান এসে পড়বে 8, অর্থাৎ একটি শিশু টিকিটের দাম 8 টাকা হয়ে যাবে। 17 নম্বর প্রশ্ন বলেছে যে 4 বছরে কোনো টাকা 1250 টাকা হয়ে যায় অ্যামাউন্ট, আর 5.5 বছরে সেটি 1520 টাকা হয়ে যায়। তাহলে আমরা জানি অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট বাদ দিলে আমরা সুদ পাই। তাহলে আমরা বলতে পারি যে 5.5 বছরে যে অ্যামাউন্ট 1520 টাকা হয় আর 4 বছরে অ্যামাউন্ট হয় 1250 টাকা, যে টাকাটা হয় এই টাকা সুদ হবে 5.5 বছর থেকে 4 বছর বাদ দিলে হবে 1.5 বছর, আর এখানে আমরা বাদ দিলে সুদ পাবো 15 7 5 12 13 270 টাকা, এটা পাবো আমরা সুদ। আর 1.5 বছরে যদি 270 টাকা সুদ হয়, 1.5 বছর মানে 3/2 বছর, 3/2 বছরে যদি 270 টাকা সুদ হয়, কাটাকাটি করলে 1 বছরে হবে 180 টাকা সুদ, 1 বছরে 180 টাকা সুদ হবে। আর প্রশ্নে যেহেতু 4 বছরের অ্যামাউন্ট দেওয়া রয়েছে, তাহলে আমরা 4 বছরের সুদ 4 দ্বারা গুণ করলে 720 টাকা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 বছরের জন্য টাইম যদি 4 বছর হয় তাহলে অ্যামাউন্ট দেওয়া রয়েছে 1250 টাকা, আর এসআই বের হলো 720 টাকা। অ্যামাউন্ট থেকে এসআই বাদ দিলে আমরা প্রিন্সিপাল পাবো, প্রিন্সিপাল আসবে আমাদের কাছে 530 টাকা। আর রেট বের করতে গেলে আমরা জানি 100 ইন্টু এসআই বাই পি ইন্টু টি, তাহলে এখানে যদি আমরা সলভ করি তাহলে মোটামুটি অ্যাপ্রক্সে, যেহেতু অপশন অনেক দূরে দূরে রয়েছে, তাই আমরা অ্যাপ্রক্সে 18 দ্বারা, এখানে 3 18 54, আর 3 দ্বারা 100কে ভাগ দিলে অ্যাপ্রক্সে আবার বলতেছি অ্যাপ্রক্সে এখানে আমরা করতেছি, তাহলে 33 পয়েন্ট সামথিং আসবে। অ্যাপ্রক্সে যেহেতু অপশন দূরে দূরে রয়েছে তাই আমরা অ্যাপ্রক্সে সলভ করলাম, অপশন আমাদের কাছে বি আনসার হয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন বলেছে যে 2 বছর আগে আমার গাড়ির মূল্য ছিল 3,62,500 টাকা, যদি প্রতি বছর 2% হারে হ্রাস পায় তাহলে 3,62,500 টাকা 2% হ্রাস পাওয়া মানে 98% হয়ে যাবে, 2% হ্রাস পাওয়া মানে 98% হয়ে যাবে। সলভ করলে আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেশন অনেক বড় হবে, যেহেতু অপশন অনেক দূরে দূরে রয়েছে, তাই আমি এই প্রশ্নটাও অ্যাপ্রক্সে ভাবতে পারি যে 2% করে হ্রাস পাওয়া মানে -2 -2 মাইনাসে প্লাস এ ইন্টু বি, অর্থাৎ আমরা যদি ফর্মুলা লাগিয়ে দিই এফেক্টিভ ফর্মুলা এ প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, তাহলে আমরা দেখতে পারবো যে মোটামুটি 3.96% হ্রাস হচ্ছে, তো অ্যাপ্রক্সে 4% হ্রাস হচ্ছে। আর এখানে টাকাটা যদি আমরা ধরে নিই 3,60,000 টাকা, তাহলে তার 4% কমিয়ে দিলে
তার 4% মোটামুটি আমাদের কাছে আসবে 14,000 টাকা। তো 14,000 টাকা 4 6 24, 3 4 12 14, অর্থাৎ মানে মোটামুটি যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে এর 4% করলে মোটামুটি 14,400 টাকা আসবে। তো মোটামুটি যদি আমরা সলভ করি তাহলে আমাদের কাছে 48,000 সামথিং আসবে। 48,000, 3,48,000 সামথিং আমাদের কাছে অপশন এ আছে, তাই আমাদের কাছে এ হয়ে যাবে। নাহলে পুরো সলভ করতে হবে। আর অ্যাপ্রক্সে করলে আমরা অ্যাপ্রক্সে, যেহেতু অপশন দূরে দূরে আছে তাই অ্যাপ্রক্সে আমরা করতে পারি। অপশন এ আমাদের কাছে অ্যান্সার হবে। প্রশ্ন নাম্বার 19 নাম্বার বলেছে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। তাহলে কোনো জিনিসের দাম 5 টাকা, বিক্রি করেছে 4 টাকা, অর্থাৎ 1 টাকা লস হয়েছে 5 টাকার মধ্যে। পার্সেন্টেজ মানে 100 দ্বারা গুণ, সলভ করলে আমাদের কাছে 20% আনসার এসে পড়বে। আর লাস্ট প্রশ্ন বলেছে যে 3 জন বন্ধুর গড় বয়স 32 বছর। যদি একজন নতুন বন্ধুর যোগ হয়, তাহলে আমরা অনেকবারই বলেছি যে অ্যাভারেজ একটা ফর্মুলা মনে রাখবো, নিউ সমান সমান ওল্ড অ্যাভারেজ প্লাস মাইনাস অ্যাভারেজ চেঞ্জ ইনটু টোটাল। তাহলে নিউ যে আসলো তার বয়স আমাকে বের করতে হবে। ওল্ড অ্যাভারেজ ছিল 32 আর বর্তমানে অ্যাভারেজ হয়ে গেছে 31, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1 কমে গিয়েছে। আর টোটাল আগে ছিল 3 জন, এখন আরো একজন এসেছে, অর্থাৎ টোটাল এসে পড়লো 4 জন। তাহলে 32 থেকে 4 বাদ দিলে নতুন ব্যক্তির বয়স আমাদের কাছে 28 বছর এসে পড়বে। তাহলে আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।